গোটা ভারতবর্ষ যখন উৎসবের আবহে মাতোয়ারা, মানে বিশেষ করে বাংলায় দুর্গাপূজা বা সারা ভারত জুড়ে নবরাত্রি বা দশেরার প্রস্তুতি তুঙ্গে, ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে চাইনিজ এক স্পাই বেলুনকে কিন্তু ভারতীয় সেনা কার্যত ধ্বংস করলো। কিন্তু এর পিছনে অনেক জিওপলিটিক্যাল সমীকরণ এবং নতুন ষড়যন্ত্র লুকিয়ে আছে বলে মনে করছেন একাধিক কূটনীতি মহল। আপনারা জানেন, সেভেন সিস্টার্স এবং নর্থ ইস্টকে কেন্দ্র করে ভারত, চায়না এবং বাংলাদেশের মধ্যে রাজনৈতিক তর্ক বিতর্ক এবং জল্পনা ক্রমেই আরো জটিলতর জায়গায় পৌঁছাচ্ছে। ঠিক কিছুদিন আগে বাংলাদেশের চাকপা সম্প্রদায়ের মানুষরা সরাসরি মোদীকে চিঠি লিখে বলেছিলেন তারা যেন অবিলম্বে বাংলাদেশের সঙ্গে সমস্ত ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করে। আর এরপরেই চীন এবং বাংলাদেশ যে চুপ করে বসে থাকবে না তা অনেকেই বুঝতে পেরেছিলেন। এই সেভেন সিস্টার্সকে কেন্দ্র করে খোদ মোহাম্মদ ইউনেস অর্থাৎ বাংলাদেশ সরকারের উপদেষ্টাও কিন্তু প্রত্যক্ষভাবে হুঁশিয়ারি দিয়েছিলেন ভারতবর্ষকে কেন্দ্র করে। পরবর্তীকালে অরুণাচল প্রদেশে চীনা সেনার আগ্রাসন বাড়তে দেখা যায়। আর এরপরেই চাইনিজ স্পাই, যা কিনা ভারতের আকাশে লক্ষ্য করার সঙ্গে সঙ্গে ভারতের যে ষড়যন্ত্র এবং সুরক্ষার ক্ষেত্রে বড় এক প্রশ্নচিহ্ন কিন্তু আমাদের সামনে এসে পৌঁছেছে। ভারতীয় রাফায়েল জেট এই স্পাই বেলুনটিকে তৎক্ষণাৎ ডিটেক্ট করে এবং ধ্বংস করে। কিন্তু কোন বড় ষড়যন্ত্র করছে চীন এবং বাংলাদেশ একত্রে, সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও। এবং এই পুরো বিষয়টি ভারতের সুরক্ষার ক্ষেত্রে ঠিক কতটা গুরুত্বপূর্ণ তাও এই ভিডিওতে আমরা আলোচনা করব। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি শিবম। যারা এই ভিডিওটি দেখছেন তাদের ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। দেখুন, প্রথমেই বলি এই চাইনিজ বেলুন বা এই স্পাই বেলুনটি কি এবং সুরক্ষার প্রশ্নে এই স্পাই বেলুনটাই ঠিক কোথায় কোথায় ব্যবহার হতে পারে এবং কতটা ভয়ঙ্কর। মনে রাখতে হবে, ভারতের আকাশেই যে এই প্রথম চাইনিজ বেলুন দেখা গেল তা কিন্তু নয়। যদি ইতিহাস দেখেন দেখতে পাবেন চীন এই ধরনের স্পাই চাইনিজ বেলুনকে তাইওয়ান, জাপান কিংবা আমেরিকার মতো দেশেও কিন্তু ব্যবহার করেছে। 2023 সালে আমেরিকা কিন্তু নির্দিষ্ট একটি অপারেশন করে এই স্পাই বেলুনকে ডিটেক্ট করে কিন্তু ডিস্ট্রয় করে দেয়। কিন্তু সেই চাইনিজ বেলুন কিন্তু এবার ভারতের আকাশে দেখা গেল। যদিও এই বেলুন প্রথম ক্ষেত্রে ভারতীয় র্যাডারে ধরা পড়েনি, কিন্তু যখন এই বেলুনের উচ্চতা একটু কমতে শুরু করে ঠিক তখন এই বেলুনটিকে ভারতীয় যে সুরক্ষার র্যাডার সেটি ডিটেক্ট করে এবং ভারতীয় রাফায়েল সেটিকে ধ্বংস করে। এই বেলুন হলো একটু হাই অ্যালটিটিউড বেলুন। এই ধরনের কাজকর্ম চীন কিন্তু শুরু করেছিল 1970 সাল থেকে। অর্থাৎ চীনের সুরক্ষা এবং এই যে প্রতিরক্ষা দপ্তর তা এতটাই অ্যাক্টিভ এবং এই এমনভাবে ডিজাইন করা হয়েছে যে তারা অত্যন্ত আগে থেকে এই সকল মেকানিজমগুলো সৃষ্টি করার চেষ্টা করে গেছে। পরবর্তীকালে শি জিনপিং ক্ষমতায় আসার পর 2013 সালে আরও এই অ্যাক্টিভনেস, মিলিটারি আগ্রাসন কিন্তু বাড়তে শুরু করে চীনের। এমনকি চীনের যে সরকারি আর্মি অর্থাৎ পিপল লিবারেশন আর্মিও কিন্তু অফিসিয়াল নিউজে স্বীকার করে নেয় তারা এই ধরনের বেলুন কিন্তু বানাচ্ছে। অর্থাৎ হাই অ্যালটিটিউড বেলুন, মানে যেই বেলুনগুলোর উচ্চতা সাধারণের থেকে অনেকটা বেশি হয়। মনে রাখতে হবে, আমাদের কাছে সব থেকে বড় অস্ত্র এবং ভয়াবহ সুরক্ষার জায়গা হলো বর্তমান সময়ের ডাটা। অর্থাৎ একটা সময় ছিল যখন পৃথিবীতে তেলের নিয়ে যুদ্ধ আমরা দুই দেশের মধ্যে দেখতে পেতাম, সীমান্তের যুদ্ধ দেখতে পেতাম, অর্থাৎ দুই দেশকে সীমান্তে রক্ষা করাই সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল। কিন্তু বর্তমান সময় এই চ্যালেঞ্জটা অনেক বেশি ডাটা এবং ইনফরমেশনের। কারণ প্রতিপক্ষ দেশ যদি আমাদের মতো দেশের সমস্ত ডাটা পেয়ে যায় তাহলে কিন্তু তারা সাইবার অ্যাটাক, কোল্ড ওয়্যার অনেক কিছুই করতে পারে যা আমরা হয়তো ভাবতেই পারি না। বর্তমানে এআই এর যুগ, ফলে এই ডাটাকে এক্সাক্ট করে, ডাটাকে সংগ্রহ করে কোন আক্রমণ প্রতিপক্ষরা করে সেও কিন্তু আমরা কিছুই বুঝতে পারবো না। মনে রাখতে হবে, ঠিক কিছুদিন আগে সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেলও কিন্তু হ্যাক হয়েছিল এবং এমনকি ভারতের বহু বহু গোয়েন্দা সংস্থার ওয়েবসাইট, ইনফরমেশনের বিভিন্ন জিনিস কিন্তু বহু ক্ষেত্রে হ্যাক হয়েছে বলে বিভিন্ন নিউজপত্রে সংবাদ প্রকাশিত হয়েছে। কিন্তু মনে রাখতে হবে, এই ডাটা কালেক্ট করে চীনের মতো শক্তিশালী দেশ সেটাকে কোন কাজে লাগায় তার কিন্তু পরিষ্কার ব্যাখ্যা বিশ্বের কারুর কাছে নেই। ফলে এই সাইবার সিকিউরিটি এবং ডাটা ইনফরমেশনের জন্য এই টাইপের স্পাই বেলুনকে কিন্তু ব্যবহার করার চেষ্টা করে চীন সরকার। মনে রাখতে হবে, এই স্পাই বেলুন এতটাই উঁচুতে ওঠে যে এখানে মিলিটারি যে সংগঠন আছে বা মিলিটারি যে অ্যাক্টিভ লোকেশন আছে সেগুলোকে কিন্তু তারা উপর থেকে ছবি মারফত কালেক্ট করতে পারে এবং জিপিএস দ্বারা চীনকে কিন্তু সরবরাহ করতে পারে 1 মিনিটের মধ্যেই। ফলে এই ধরনের
সাইবার বেলুন এবং এই যে হাই অ্যালটিটিউড বেলুনগুলো যে কোনো দেশের কাছে অত্যন্ত বড় সম্বল, যা চীন কিন্তু 1970 সাল থেকে শুরু করে আজকে কিন্তু তারা বানাতে সক্ষম হয়েছে এবং বিশ্বের একাধিক দেশে কিন্তু বিভিন্ন এরিয়ায় কিন্তু এই বেলুনকে তারা উড়িয়ে ফেলতে সক্ষম হয়েছে। এই ইনফরমেশন ওয়্যারকে আটকানোর জন্য ভারত কিন্তু একাধিক সাইবার সিকিউরিটিমূলক বিভিন্ন পদক্ষেপ কিন্তু গ্রহণ করেছে। কিন্তু ভারত যখন পদক্ষেপ গ্রহণের কথা ভাবছে, ঠিক তখন কিন্তু চীন তাদের এই স্পাই বেলুন ভারতের আকাশে কিন্তু পাঠিয়ে দিয়েছে। এই ডাটা ইনফরমেশন মানে বর্তমান সময় আমাজন, গুগল বিভিন্ন ক্ষেত্রে আমরা যে ডাটা ব্যবহার করছি সেই ডাটা কিন্তু তারা কালেক্ট করছে। সেই ডাটা তারা কোন কাজে ব্যবহার করছে আমাদের কাছে আজ অবধি কিন্তু সুস্পষ্ট ধারণা নেই। মনে রাখতে হবে হোয়াটসঅ্যাপের বিরুদ্ধেও কিন্তু এই ডাটা এনক্রিপ্ট না হওয়ার একটি ঘটনা এবং ডাটা এনক্রিপ্টেড না হওয়ার একটি অভিযোগ কিন্তু কিছুদিন আগেই গোটা বিশ্ব তুলেছিল। পরবর্তীকালে এই ধরনের একটি বেলুনকে ভারতের আকাশে 55,000 ফিট উপরে কিন্তু উঠতে দেখা যায় এবং ভারতীয় যে যুদ্ধ বিমান রাফায়েল তা কিন্তু ভীষণ মাত্রায় সচেষ্ট ছিল, সজাগ ছিল এবং অ্যাক্টিভ ছিল। এর ফলেই কিন্তু এই বেলুনগুলোকে ধ্বংস করা সম্ভব হয়েছে। এই বেলুনগুলোর মধ্যে হিলিয়াম গ্যাস আছে এবং এই বেলুনগুলো সোলার প্যানেল দ্বারা কিন্তু অপারেট করা যায়। এবার প্রশ্ন, এই স্পাই বেলুনটি চীন ঠিক কোন আকাশে উড়িয়েছে? দেখুন, ভারতীয় সেনাবাহিনীর রাফায়েল এই বেলুনটিকে ধ্বংস করেছে মাটি থেকে, যখন বেলুনটি 55,000 ফুট উচ্চতায় উড়ছিল এবং এই বেলুনটি ভারতের উত্তর পূর্ব আকাশে উঠতে দেখা যায়। মাথায় রাখতে হবে, এই নর্থ ইস্ট শুনলেই কিন্তু আমরা বর্তমান সময়ে একাধিক ঘটনাকে সারিবদ্ধভাবে সাজাতে পারবেন। প্রথমটি হলো এই অরুণাচল প্রদেশে চীন সেনাদের আগ্রাসন, 7 সিস্টার্স দখলের জন্য বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে তৎপরতা এবং চীন এবং বাংলাদেশ এই মৈত্রী সংযোগ করে ভারতের নর্থ ইস্ট কেন্দ্রকে বিভিন্ন ক্ষেত্রে উত্তপ্ত করার যে বিদেশি শক্তির চেষ্টা তা কিন্তু ভারত সরকার বিভিন্ন ক্ষেত্রে প্রকাশ করেছে। শুধু তাই নয়, এই স্পাই বেলুন ওড়ানোর ফলে সেখানকার যে মিলিটারি বেস ক্যাম্প এবং এমন কিছু তথ্য চীন সংগ্রহ করার চেষ্টা করছে যা ভারতের সুরক্ষার ক্ষেত্রেও এক বড় প্রশ্নচিহ্ন হতে পারে বলে মনে করা হচ্ছে। এই স্পাই বেলুন ডিটেক্ট করা অত্যন্ত কঠিন, তা আমি ভিডিও শুরুতেই আপনাদের বললাম। একটাই কারণ এই স্পাই বেলুন এমন এক উচ্চতায় ওড়ে, সেই উচ্চতায় কিন্তু র্যাডার অব্দি পৌঁছাতে পারে না। এমনকি এই উচ্চতায় উঠে কোনো এয়ারক্রাফট অর্থাৎ যুদ্ধজাহাজ এই বেলুনগুলোকে ধ্বংস করবে সেই নজিরও কিন্তু দেখাতে সক্ষম হয়নি বিশ্বের অনেক দেশই। মনে রাখতে হবে, এই সিং জিনপিং এর আমলে ভারত কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সামরিক বলুন, বায়ু ভিত্তিক বলুন, নৌবাহিনী বলুন, বিপদে পড়ার সম্মুখীন হয়েছে এবং ভারত সরকার তার নিজস্ব টেকনোলজি এবং আর্মিকে এতটাই ডেভেলপ করেছে যে আলটিমেটলি চীন এবং আমেরিকা ভারতের কাছে আজকে আর কোনো থ্রেট নয়। তো সেখান থেকে এই বেলুনকে ধ্বংস করা চীনের কাছেও কিন্তু একটা বার্তা যাওয়া বলে আমার মনে হয়। এই বেলুনগুলোকে শুধুমাত্র কমিউনিকেশন এবং ডাটা ট্রান্সফারের জন্য ব্যবহার করা হয় না, এর আরও একটা গুণ আছে যা শুনলে আপনারা চমকে যেতে পারেন। পরবর্তীকালে হাইপারসোনিক উইপেন বানাতে কিন্তু এই বেলুনগুলো কাজে লাগে এবং হাইপারসোনিক উইপেন একটা জায়গা থেকে অন্য জায়গায় পাঠানোর জন্য নিঃশব্দে এই বেলুনগুলো কিন্তু নবজাগরণ সৃষ্টি করতে পারে। হাইপারসোনিক উইপেন কি? দেখুন, হাইপারসোনিক উইপেন হলো এমন কিছু উইপেন বা অস্ত্র যেগুলো শব্দের থেকে 5 গুণ দ্রুত গতিতে যায়, অর্থাৎ কোনোভাবেই এগুলো কোনো র্যাডারই ট্রেস করতে পারবে না। মানে চোখের পলকেই এগুলো মাইলের পর মাইল কিন্তু পথ অতিক্রম করতে পারে, যা আপনি ধরতেও পারবেন না। এই র্যাডারে ধরা পড়বে না বলে এই অস্ত্রগুলো আরো বেশি কঠিন হয়ে যাচ্ছে দেশের সুরক্ষার ক্ষেত্রে। এই হাইপারসনিক উইপেন বানানোর জন্য চীন কিন্তু বর্তমান সময়ে বিভিন্ন ক্ষেত্রে গবেষণা করছে এবং একটি ভিডিও চীন সাম্প্রতিক সময়ে প্রকাশও করেছে, যেখানে এই ধরনের চাইনিজ স্পাই বেলুনগুলোকে তারা এই হাইপারসনিক উইপেনকে একটা জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে ব্যবহার করেছে এবং উপর থেকে অর্থাৎ 1 লাখ ফুট উপর থেকে যদি এই হাইপারসনিক উইপেনগুলো ছেড়ে দেওয়া হয় কোনো দেশের উপরে, তাহলে কি হতে পারে আপনারা হয়তো বুঝতেই পারছেন। 2020 সালে জাপান, 2021 সালে তাইওয়ান, 2022 সালে আন্দামান নিকোবর এবং 2023 সালে আমেরিকার এয়ার স্পেসে কিন্তু এই ধরনের অ্যাটাক চীন করার চেষ্টা করেছিল এবং আমেরিকা কিন্তু F-22 র্যাপটার এর মাধ্যমে এই ধরনের বেলুনকে ডিটেক্ট করে এবং এই বেলুনগুলোকে ধ্বংস করে, যা নিয়ে গোটা বিশ্ব কিন্তু হুলস্থুল বেঁধে যায়। পরবর্তীকালে সেই বেলুন ভারতের কিন্তু দেখা গেল যা সুরক্ষার প্রশ্নে অত্যন্ত বড় একটা চ্যালেঞ্জ ভারতের কাছে। মনে রাখতে হবে, আন্দামান নিকোবরেও কিন্তু এই ধরনের বেলুন দেখা গিয়েছিল 2022 সালে। ভারত সরকার কিন্তু সেগুলোকে একটু হালকাভাবে নিয়েছিল, কিন্তু আজ
2024 প্রাঙ্গণে দাঁড়িয়ে ভারত সরকারের সুরক্ষা এতটাই মডিফাই হয়েছে শেষ 2 বছরে যে হালকাভাবে নেওয়ার আর প্রশ্নই ওঠে না। ফলে এই ধরনের বেলুন ডিটেক্ট করে ভারত সরকার কিন্তু চীন এবং বাংলাদেশকে কড়া বার্তা দিল। এই 2018 সাল থেকে চীন চেষ্টা করে যাচ্ছিল এই হাইপারসনিক এই উইপেনগুলো এই ধরনের প্রযুক্তির মাধ্যমে ফিট করার। অবশেষে 2024-এ এসে তারা কিন্তু করতে সক্ষম হয়েছে, যা আমেরিকা, ভারত, রাশিয়া বা বিশ্বের বিভিন্ন দেশও কিন্তু এখনো করে উঠতে পারেনি। এই ধরনের বেলুনে তারা এর আগে 3টে অস্ত্র কিন্তু পাঠিয়েছিল পরীক্ষামূলকভাবে ট্রায়াল করার জন্য। আর এই 7 সিস্টার্সের উপরে এই ধরনের বেলুন ওরা নিঃসন্দেহে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোকে নিয়ে ফের এক নতুন ষড়যন্ত্র তৈরি হচ্ছে, সে কথা বলাই চলে। আপনারা হয়তো 7 সিস্টার্স নিয়ে অনেক কিছু জানেন, আমিও এর আগে একটি ভিডিও পাঠিয়েছি, আপনারা গিয়ে দেখতে পারেন। ভারতের উত্তর পূর্বের 7টি রাজ্য অর্থাৎ অরুণাচল প্রদেশ, আসাম, নাগাল্যান্ড, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা এবং মিজোরাম, এই রাজ্যগুলোর মানুষের কালচার এবং ভাষা এতটাই সিমিলার যে এগুলোকে 7টি বোন অর্থাৎ 7 সিস্টার্স বলা হয়। এবং এই উত্তর পূর্বের রাজ্যগুলো একমাত্র শিলিগুড়ি করিডর অর্থাৎ চিকেন স্নেক দ্বারা কিন্তু দক্ষিণ ভারত বা সমগ্র ভারতের সঙ্গে অ্যাটাচ। আপনারা দেখলে অবাক হবেন, এই 7 সিস্টার্সেই এমন কিছু জিনিস আছে যা ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভারতকে সম্পদশালী বানায়। শুধুমাত্র সাংস্কৃতিক দিক দিয়ে সম্পদশালী নয়, অর্থনৈতিকভাবেও এই 7 সিস্টার্সের কিন্তু একটা উল্লেখযোগ্য ভূমিকা ভারতীয় ইকোনমিতে আছে। আর সেই 7 সিস্টার্সের উপর নজর পড়েছে চীন এবং বাংলাদেশের। আপনারা জানেন ঠিক কিছুদিন আগে বাংলাদেশের আনসারুল্লাহ বাংলার প্রধান জঙ্গিকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, যা নিয়ে ভারত সরকার বিভিন্ন ক্ষেত্রে বিরোধিতা করেছিল। কিন্তু বর্তমানে মোহাম্মদ ইউনূস সরকার কোনো কথাই কিন্তু শোনেনি এবং এই জঙ্গির জেল থেকে বেরিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে তারা সরাসরি 7 সিস্টার্সকে হামলা করার হুমকি দিয়ে বসে আছে। খোদ মোহাম্মদ ইউনূসই যখন এই রাজ্যের উপদেষ্টা বা এই রাষ্ট্রের উপদেষ্টা হয়নি, তখনই কিন্তু 7 সিস্টার্সকে নিয়ে হুমকি দিয়েছিল। তখন তিনি প্রত্যক্ষ বলেছিলেন, ভারত যদি আমাদের সঙ্গে ঠিকভাবে ব্যবহার না করে তাহলে আমরা 7 সিস্টার্সকে কেড়ে নিতে পারি। আর সেই আজ 7 সিস্টার্স ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে, যা ভারতের কাছেও কিন্তু প্রতিরক্ষা বিষয়ে অত্যন্ত এক গভীর প্রশ্নচিহ্নের সম্মুখীন ভারতকে করে দিয়েছে। কারণ চায়নার সাথে বাংলাদেশে যদি আতাত সম্পূর্ণ হয় তাহলে কিন্তু এই 7 সিস্টার্সকে বাঁচানো ভারতীয় সেনাবাহিনীর অন্যতম কঠিন কাজ হবে বলে আমার মনে হয়। পাশাপাশি আরো একটা বিষয়, ঠিক কিছুদিন আগে চট্টগ্রামের পার্বত্য অঞ্চল অর্থাৎ বাংলাদেশের যে চাকমা সম্প্রদায়, তাদের সঙ্গে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীরই এক যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়। সেখানে এই চাকমারা ইউনূস সরকারের বিরুদ্ধে রাস্তায় নামে মিছিল করে, এমনকি তারা ভারতকেও চিঠি লিখে বলে ভারত যেন এই বাংলাদেশের সাথে সমস্ত ইকোনমিক্যাল ট্রেড অর্থাৎ ব্যবসায়ী সম্পর্ক ছিন্ন করে। তারপরেই বাংলাদেশ সরকার এই 7 সিস্টার্স এবং বাংলাদেশের পার্বত্য অঞ্চল নিয়ে অনেক বেশি ভাবতে শুরু করে। আর ঠিক কিছুদিন আগে চীন এবং বাংলাদেশের এক নজিরবিহীন ঐতিহাসিক ডিলও কিন্তু হয়েছে। আর তারপরেই ভারতের আকাশে এই ধরনের স্পাই বেলুন অনেকে 2-4 করে ফেলার চেষ্টা করছেন, কিন্তু এখনো পরিস্থিতিটা এত জটিলভাবে ভাবার কিছু নেই বলে আমার মনে হয়। কারণ ভারতীয় সামরিক শক্তি আগের থেকে বর্তমানে অনেক বেশি সজাগ এবং সচেষ্ট এবং অ্যাক্টিভ, এবং ভারতের বিদেশ নীতি এবং কূটনীতি আগের থেকে অনেক বেশি কিন্তু ডেভেলপ। সেই মুহূর্তে দাঁড়িয়ে 7 সিস্টার্সকে কেন্দ্র করে চীন এবং বাংলাদেশের কি পদক্ষেপ পরবর্তীকালে নেয় ওরা, তা কিন্তু আমাদের ভাবতেই হবে। কিন্তু ভারতীয় সেনা যে মুনশিয়ানা দেখালো এই স্পাই বেলুনকে ডিটেক্ট করে, তা কিন্তু নিঃসন্দেহে নজিরবিহীন এবং ঐতিহাসিকও বটে। এই 7 সিস্টার্স নিয়ে আরো আলোচনা আমরা করব, কারণ এটি জিও পলিটিক্যালে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিক। তবে এই ভিডিও কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন, এবং ভারতীয় সেনাবাহিনীর এই পুরো পদক্ষেপটিকে আপনাদের কেমন লেগেছে আপনারা নিঃসন্দেহে জানাবেন আপনাদের মতামত। ধন্যবাদ।